বৈযোগচিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের উপন্যাস ইন ইভিল আওয়ার। উপন্যাসটির আজ চতুর্থ পর্ব। জর্জ আর্কাদিও টেলিগ্রাফ অফিসের অভিধানটির সাথে নিজের বোঝাপড়াটা সেরে নিল, কারণ কিছু চিঠিও খোয়া যাচ্ছিল তার। ওটা তাকে কোনো সমাধানই দিল না, যেভাবে বলা হয়েছিল সেটার বিজ্ঞাপনী ইস্তেহারে, অথচ তার ভাব প্রকাশটা ছিল রোমের এমন এক মুচির নামে যে ব্যঙ্গ রচনায় বিখ্যাত ছিল, এবং সে লিখেছিল সবার বিরুদ্ধে, আর সেটাতে ছিল অগুরুত্বপূর্ণ নানা সব তথ্য। ফলত সেই একই ঐতিহাসিক নিদর্শনের দ্বারা তার মনে পড়ল, সম্ভবত কোনো একটা বাড়ির সদর দরজায় নামহীন একটা কলঙ্ক সাজিয়ে রাখলে যথার্থভাবেই সেটাকে ডাকা হতো মারফরীয় নামে। সে পুরোপুরি আশাহত হল না, বরং দীর্ঘ 2 মিনিট যাবৎ সে অভিধানের সঙ্গে নিজেকে সলা পরামর্শের কাজে অতিবাহিত করে অনেক বছরের ভেতরে প্রথমবারের জন্য সে একটি দায়িত্ব সম্পূর্ণ করার স্বস্তি বোধ করে। টেলিগ্রাফার তাকে দেখল সে অভিধানটি পেছনের তাকে ভুলে যাওয়া অধ্যাদেশসমূহের সংকলন এবং ডাক ও টেলিগ্রাফ সেবা সংক্রান্ত বিধিমালার ভেতরে রাখতে, এবং সে এক দুর্দম সংকেতের সাহায্যে একটা বার্তার সম্প্রচারকে বিচ্ছিন্ন করল। তারপর সে দূর থেকে এগিয়ে এসে তাসগুলো ফেটল এবং প্রস্তুত হল সর্বশেষ জনপ্রিয় ভেলকি বাজিটাকে পুনরায় দেখানোর জন্য 3 তাস অনুমান করা। কিন্তু জর্জ আর্কাদিও তার দিকে কোনো মনোযোগ দিল না। আমি এখন খুবই ব্যস্ত, সে দুঃখ প্রকাশ করে বেরিয়ে পড়ল গরমে ভাজা ভাজা রাস্তায়, বিভ্রান্তির জটাজালে খাবি খেতে খেতে। কারণ তখন কেবল বেজেছিল 11টা, আর ওই মঙ্গলবারের জন্য তখন হুট করে কোথাও বেরিয়ে পড়ে খরচ করার মতন প্রচুর সময়ও ছিল তার। তার অফিসের মেয়র তার জন্য অপেক্ষা করছিলেন একটা নৈতিক সমস্যা নিয়ে। শেষ নির্বাচনের ফলাফলে পুলিশ বিরোধী দলের নির্বাচন সংক্রান্ত দলিলগুলো বাজেয়াপ্ত আর ধ্বংস করে ফেলেছিল। সংখ্যাগরিষ্ঠ নগরবাসী এখন তার শনাক্তকরণের যে কোনো উপায়ের অভাব বোধ করছে। ওই লোকগুলো তাদের ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে। মেয়র উপসংহার টানলেন তার হাত দুটি প্রসারিত করে। এমনকি আমি জানিও না কি তাদের নাম। জর্জ আর্কাদিও বুঝতে পারল যে ওই হাত দুটি প্রসারিত করার পেছনে তার আন্তরিক দুঃখবোধ ছিল। কিন্তু মেয়রের সমস্যাটা ছিল সাধারণ, যা কিছু করার দরকার সবকিছুই সে করত সিভিল রেজিস্ট্রার পদধারীকে ডেকে এনে। সমস্যাটির সমাধান আরও সহজসাধ্য করে দিল সহকারীটি। ওই সমস্ত প্রয়োজনেই তাকে ডেকে পাঠানো, সে বলল। তিনি 1 বছরের বেশি সময় আগে থেকেই নিয়োগে ছিলেন। মেয়র স্মরণ করলেন আগের সেই মাসগুলি, যখন তারা আর্কাদিওর সাথে যোগাযোগ করে একজন সিভিল রেজিস্ট্রারের নিয়োগ বিষয়ে। তখন আর্কাদিও একটি দূরবর্তী ফোন কলে জানতে চেয়েছিল তাকে তার কিভাবে গ্রহণ করা উচিত, আর তারা উত্তরে বলেছিল বুলেটে। কিন্তু এখন যে নির্দেশনাগুলি এলো তা ছিল ভিন্ন ধরনের। সে সহকারীর দিকে ঘুরল, তার পকেটে হাত দুটো ঢুকিয়ে, আর তাকে বলল, চিঠিটা লেখো। টাইপরাইটারটি কেরানি অফিসের ভেতরে এক গতিশীল আবহ সৃষ্টি করল, যা জর্জ আর্কাদিও চিন্তাধারার প্রতিধ্বনি তুলল। তবুও নিজেকে তার খুব নিঃসঙ্গ লাগে। সে শার্টের পকেট থেকে ভেঙে টুকরো হওয়া একটা সিগারেট বার করে জ্বালানোর আগে সেটাকে সে 2 হাতের তালুতে পাকায়। তারপর তার চেয়ারটাকে পেছনের দিকে শুইয়ে দেয় সেটার স্প্রিংয়ের শেষ সীমা পর্যন্ত, এবং ওই অবস্থায় সে সহসা এক বিস্ময়ে হতচমকিত হয়ে যায় এই স্পষ্ট বোধে যে 1 মিনিটের জন্য হলেও সে যেন তার জীবনের বাইরে বসবাস করছিল। সে আকর্ষণীয় আর চটুল ভঙ্গিগুলো একত্রে রূপদান করল বলবার আগে, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে পাবলিক মিনিস্ট্রিতে আমি আরও একজন ডেপুটি নিয়োগ দিতাম। সে যা আশা করেছিল মেয়র ছিলেন তার সম্পূর্ণ বিপরীতে। তিনি তক্ষুনি কোনো উত্তর না করে তার ঘড়িটার দিকে তাকালেন, তবে সময় দেখলেন না। দুপুরের খাবার সময় হতে তখনও ঢের বাকি। তিনি বেছে নিলেন সাক্ষ্য প্রমাণের, আর যখন তিনি নিতান্তই কথা বললেন তখন বললেন তিনি পাবলিক মিনিস্ট্রিতে ডেপুটি নিয়োগের পদ্ধতি সম্পর্কে কোনো ভালো জ্ঞান রাখেন না। আরে, যাকে বলে টাউন কাউন্সিল ডেপুটি, জর্জ আর্কাদিও ব্যাখ্যা করল।
তারপর থেকে এখন পর্যন্ত কোনো কাউন্সিলই নেই। পরিস্থিতির কারণে দেশের সরকার ওই নামটি ব্যবহারের অধিকার হারিয়েছে। মেয়র শুনলেন। একই সময়ে তিনি চিঠিটা স্বাক্ষর করলেন ওটা না পড়েই। তারপর তিনি একটি অতি উৎসাহী মন্তব্য করলেন। কিন্তু সেক্রেটারির স্বভাব ছিল নৈতিক প্রশ্ন সম্পর্কিত সংশ্লিষ্ট কার্যবিধি সম্পর্কে ঊর্ধ্বতনের পরামর্শটি পর্যবেক্ষণ করার। জর্জ আর্কাদিও কৌতূহলে ফেটে পড়ল। এটা ছিল জরুরি একটা প্রক্রিয়া, একটা শাসকের জরুরি অবস্থার অধীনে। আমি ওই শব্দটি শুনতে পছন্দ করি, মেয়র বললেন। তিনি নিজেকে হাওয়া করবার জন্য ক্যাপটি খুললেন, আর জর্জ আর্কাদিও তার কপালে ছাপা বৃত্তাকার দাগটি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করল। যে পদ্ধতিতে তিনি নিজেকে হাওয়া করছেন, আর্কাদিও বুঝতে পারল যে মেয়র তার ভাবনাটা শেষ করেননি। সে তার সিগারেটের ছাইটাকে তার লম্বা বাঁকা ও গোলাপি নখ দিয়ে ঝাড়ল আর অপেক্ষা করল। প্রার্থী হিসেবে কার কথা ভাবতে পারো? মেয়র জিজ্ঞেস করলেন। এটা ছিল পরিষ্কার যে তিনি সেক্রেটারিকে সম্বোধন করে বলছিলেন। একজন প্রার্থী, জর্জ আর্কাদিও পুনরাবৃত্তি করল, তার চোখ দুটো বন্ধ করে। যদি আমি আপনার জায়গায় থাকতাম, আমি একজন সৎলোকের নাম বলতাম, সহকারী বলল। জর্জ তার ধৃষ্টতাটা লুফে নিল। ওটা পানির মতন সহজ, সে বলল, এবং পর্যায়ক্রমে দুজনের দিকে তাকালো। যেমন? মেয়র বললেন। আমি এখন যোগ্যতম কারো কথা মনে করতে পারছি না, জর্জ চিন্তিতভাবে বলল। মেয়র দরজার দিকে গেলেন। এ বিষয়ে ভেবো, তিনি বললেন। যখন আমরা বন্যার তালগোল পাকানো অবস্থা থেকে নিষ্কৃতি পাব, তখন আমরা একজন ডেপুটির বিভ্রান্তি নিরসনের কাজে হাত দেব। সহকারী ঝুলে বসে রইল টাইপরাইটারটির ওপরে যতক্ষণ পর্যন্ত সে মেয়রের বুটের হিলের আওয়াজ আর শুনতে পেল না। উনি বাতিকগ্রস্ত, তখন সে বলল। 1.5 বছর আগে তারা রাইফেলের বাট দিয়ে ডেপুটির মাথাটা গুড়িয়ে দিয়েছিল, আর তিনি এখন ওই কাজটি দেবার জন্য লোক খুঁজছেন। জর্জ আর্কাদিও তার 2 পায়ের ওপরে লাফিয়ে উঠল। আমি চলে যাচ্ছি, সে বলল। তোমার লোমহর্ষক গালগল্প দিয়ে আমার লাঞ্চটা নষ্ট করতে চাই না। সে অফিস থেকে বেরিয়ে গেল। দুপুরটা ভরে উঠেছিল একটি অলক্ষণে উপাদানে। সহকারী কুসংস্কারের প্রতি তার স্পর্শকাতরতা নিয়ে সেটা লক্ষ্য করল। আর যখন সে তালাটা লাগালো, সে অনুভব করল সে একটি নিষিদ্ধ কাজ সম্পাদন করছে। সে পালালো। টেলিগ্রাফ অফিসের দরজার পেছন থেকে এগিয়ে এসে জর্জ আর্কাদিও তাকে ধরে ফেলল। সে তাসের ভেলকিবাজির ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে, কারণ সেটাকে সে যদি কোনোভাবে পোকার খেলায় প্রয়োগ করতে পারে। কিন্তু টেলিগ্রাফার তার গোপন রহস্য ফাঁস করতে রাজি হল না। সে জর্জ আর্কাদিওকে ওটার সূত্র আবিষ্কারের সুযোগ না দেবার উদ্দেশ্যে নিজেকে নিয়ন্ত্রণ করল ভেলকিবাজিটি অনির্দিষ্টভাবে পুনঃ দেখাতে। সহকারীও কৌশলটি পর্যবেক্ষণ করল। শেষে সে একটা সিদ্ধান্তে পৌঁছাল। পক্ষান্তরে জর্জ আর্কাদিও এমনকি তাস 3টির দিকে তাকালোও না। সে জেনে গিয়েছিল যে ওগুলো ছিল সেটি যা সে তুলেছিল দৈবচয়নে, আর সেজন্য টেলিগ্রাফার ওগুলো তাদের ফেরত দিচ্ছিল না দেখেই। এটা একটা জাদুই ব্যাপার, টেলিগ্রাফার বলল। জর্জ আর্কাদিও তখন রাস্তা পার হতে হতে শুধু ভাবছিল গৃহস্থালির টুকিটাকি কাজের কথা। তারপর সে হাঁটা থেকে নিজেকে ক্ষান্ত করে খপ করে আঁকড়ে ধরল সহকারীকে এবং তাকে বাধ্য করল তার সঙ্গে কাঁচকলা আবহাওয়ার ভেতরে প্রবেশ করতে। তারা আবির্ভূত হল ফুটপাতের ছায়ার ভেতরে। তখন সহকারী তাকে ব্যাখ্যা করল তাসের হাত সাফাই রহস্যের সমাধানটি। এটা এতই সহজ ছিল যে জর্জ আর্কাদিও মন খারাপ হয়ে গেল। তারা কিছু সময় চুপচাপ কাটালো। অবশ্যই। হঠাৎ এক বিদ্বেষ ভরা কণ্ঠে জর্জ আর্কাদিও বলল, তুমি তথ্যগুলো ঠিক কিনা তা যাচাই করে দেখোনি? সহকারী এক মুহূর্তের জন্য ইতস্তত করল, বাক্যটির অর্থ উদ্ধারের জন্য। এটা খুবই কঠিন, শেষে সে বলল। বেশিরভাগ ল্যাম্পুনই ছিঁড়ে নামানো হয় ভোরের আগে। যা আমি বুঝতে পারি না, এটাও তেমন আরেকটা ভেলকিবাজি, জর্জ আর্কাদিও বলল। আমি কখনোই ঘুম হারাম করব না একটা ল্যাম্পুনের পেছনে যা কারো দ্বারা পড়া হয়নি। ওটাই ঠিক কথা, সহকারী থেমে পড়ে বলল, কারণ সে তার বাড়িতে পৌঁছে গিয়েছে। ল্যাম্পুনগুলো নয় যা লোকজনকে ঘুমাতে দেবে না, সেটা ল্যাম্পুন ভীতি।
ওটা অসম্পূর্ণ থেকে গেল, এজন্য জর্জ আর্কাদিও জানতে চাইল কি কি তথ্য সহকারী জড়ো করেছে। সে ঘটনাগুলো শুনল, নাম আর তারিখ সহ। 7 দিনে 11টি। 11টি নামের ভেতরে একটার সাথে আরেকটার কোনো যোগসূত্র নেই। যারা যারা ল্যাম্পনগুলি দেখেছিল তারা সবাই একমত হয়েছে যে ওগুলো নীল কালি দিয়ে তুলির সাহায্যে লেখা হয়েছিল এবং ছাপার অক্ষরে বড় আর ছোট হাতের অক্ষরের তালগোল পাকিয়ে যেন ওটা একটি শিশু লিখেছে। বানান ছিল এতই উদ্ভট আর হাস্যকর যে ভুলগুলি দেখতে ছিল সযত্নে বিবেচনা করা। তারা ফাঁস করেনি কোনো গোপন বিষয়। ওগুলো কিছুই বলছে না যা কোনো সময় জনসাধারণের জন্য চিন্তাভাবনার বিষয়বস্তু ছিল। সে যখন সমস্ত ঘটনাদির সম্ভাব্য রহস্য উদ্ঘাটনের সন্ধিক্ষণে, সেই সময় সিরিয়ান মসি দোকান থেকে তাকে ডাক দিল। একটি পেসো হবে? জর্জ আর্কাদিও বুঝতে পারল না। সে তার পকেটের ভেতর থেকে বের করল 25 সেন্ট আর একটি আমেরিকান কয়েন, যা সে সবসময় রেখে এসেছে সৌভাগ্যের জাদুগুণের জন্য তার বিশ্ববিদ্যালয়ের দিনগুলি থেকে। সিরিয়ান মসি 25 সেন্ট নিল। তোমার যা চাই তাই নাও, আর যখন ইচ্ছে দাম দিও, সে বলেই তার শূন্য ক্যাশ বাক্সের ভেতরে ওগুলোকে টুংটাং ঝনঝন বাজালো। আমি চাই আমার 12টা না বাজিয়ে বরং ঘড়ির 12টা ঈশ্বরের নামই বাজুক। গুণধর 12 তার স্ত্রীর জন্য উপহারে ভারাক্রান্ত হয়ে তার বাড়িতে প্রবেশ করল জর্জ আর্কাদিও। সে বিছানার উপরে বসল তার জুতোটা পাল্টাবার জন্য। তখন তার বউ তার শরীরটাকে জড়িয়ে রেখেছিল একটি ছাপা সিল্কের মোড়কে। সে স্নানের পরে নতুন পোশাকে তার প্রথম আত্মপ্রকাশের বিষয়টি কল্পনা করছিল। সে তার স্বামীর নাকে একটি চুমু দিল। স্বামী তাকে এড়াতে চেষ্টা করল, কিন্তু সে গিয়ে পড়ল তার স্বামীর ওপরে, বিছানাতে আড়াআড়িভাবে। তারা নড়াচড়াহীনভাবে রয়ে গেল। জর্জ আর্কাদিও তার পিঠে হাত বোলাল, অনুভব করল বিপুলায়তন পেটের উষ্ণতা। এমন সময় সে টের পেল তার বউর বৃক্কের ধরফরানির। তার বউ তার মাথাটা ওঠালো, দাঁত চেপে ফিসফিস করে বলল, একটু সবুর করো, আমি দরজাটা বন্ধ করতে যাব। মেয়র অপেক্ষা করলেন শেষ বাড়িটি স্থাপন করা পর্যন্ত। 20 ঘন্টার ভেতরে তারা নির্মাণ করল পুরো একটি রাস্তা, প্রশস্ত আর ফাঁকা, যেটি আচমকা শেষ হয়েছে কবরখানার দেয়ালে গিয়ে। মালিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মেয়র আসবাবপত্রগুলো স্থাপন করায় সাহায্য করবার পরে ধোঁয়ায় শ্বাস রোধ হয়ে সবচেয়ে কাছের একটি রান্নাঘরে প্রবেশ করলেন। স্যুপটা বলক তুলছিল মাটির উপরে পাথর দিয়ে তাৎক্ষণিকভাবে তৈরি করা একটি অস্থায়ী চুলাতে। তিনি মাটির পাতিলের ঢাকাটা ওঠালেন আর এক মুহূর্তের জন্য ভাপে শ্বাস নিলেন। চুলোর ওপার থেকে রোগাটে একজন রমণী বড় আর শান্ত চোখ দুটি দিয়ে তাকে নিঃশব্দে লক্ষ্য করছিল। খাবার সময়, মেয়র বললেন। রমণীটি উত্তর করল না বটে, তবে কোনো রকম আমন্ত্রণ ছাড়াই একটি প্লেটে মেয়র তার নিজের জন্য স্যুপ পরিবেশন করলেন। তখন রমণীটি শোবার ঘরে গেল একটা চেয়ার আনতে এবং সেটাকে টেবিলের পাশে রাখল মেয়রকে বসতে দেওয়ার জন্যে। তিনি যে সময় তার নিজের পরিবেশিত স্যুপটা খাচ্ছেন, সে সময়টায় তিনি আঙিনাটা পরীক্ষা করলেন এক ধরনের শ্রদ্ধাশীল আতঙ্কের দৃষ্টিতে। গতকালও সেটা ছিল ঊষর এক ফাঁকা জমিন, কিন্তু এখন ওখানে কাপড় ঝুলছিল শুকোবার জন্য, আর দুটো শুয়োর কাদায় গড়াগড়ি খাচ্ছে। এমনকি আপনি এখানে কিছু বুনতেও পারেন, মেয়র বললেন। তার মাথাটা না তুলেই রমণীটি উত্তর দিল, শুয়োরে খেয়ে ফেলবে। তারপর সেই একই প্লেটে মহিলাটি এক টুকরো সিদ্ধ মাংস, 2 টুকরো কাসাভা তরকারি আর টেবিল থেকে 8খানা কলা তুলে নিল। সরল এক আচরণে তার সহৃদয়তার ভেতর দিয়ে তার যতটা নিস্পৃহ থাকা সম্ভব সে রইল। মেয়র মৃদু হাসিতে তার চোখ দুটি দিয়ে রমণীটির চোখ জোড়ায় অন্বেষণ করলেন। সবার জন্য বেশ আছে, তিনি বললেন। ঈশ্বর আপনাকে মহামারীতে নিপাত করুন, রমণীটি তার দিকে না তাকিয়ে বলল। তিনি তার অশুভ কামনাটি পাশ কাটিয়ে নিজেকে পুরোপুরি উৎসর্গ করলেন তার দুপুরের খাবারে, তার ঘাড় বেয়ে নামা ঘামের জলধারাটাকে অগ্রাহ্য করে। এবং যখন তিনি শেষ করলেন, রমণীটি তখনও তার দিকে না তাকিয়ে এঁটো প্লেটটি সরিয়ে নিল। আপনাদের লোকজন এভাবে কতদিন ভুগছে? মেয়র জিজ্ঞাসা করলেন। রমণীটির কথা বলল তার উদাসীন অভিব্যক্তিটির কোনো রকম পরিবর্তন না করেই। যতক্ষণ না লোকজন আপনার মৃত্যু নিয়ে আসছে, আপনি খুন হচ্ছেন।
এখন অন্যরকম পরিস্থিতি, মেয়র ব্যাখ্যা করলেন। নতুন সরকার তার নাগরিকের কল্যাণ আর সুখ সমৃদ্ধির বিষয়ে উদ্বিগ্ন। অন্যদিকে আপনাদের লোকজন। মহিলাটি তাকে বাধাগ্রস্ত করল। আর আপনিও সেই একই লোকজন, সেই একই। এরকম একটি অঞ্চল 24 ঘন্টার ভেতরে গড়ে তোলা, এমনকি আগে আপনি নিশ্চয়ই কখনো দেখেননি, মেয়র দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন। আমরা একটি সুশৃঙ্খল শহর গড়ে তোলার চেষ্টা করছি। মহিলাটি দড়িতে মেলে দেওয়া শুকনো কাপড়গুলো ওঠালো আর ওগুলোকে শোবার ঘরের ভেতরে বয়ে নিয়ে গেল। মেয়র তার চোখ দিয়ে তাকে অনুসরণ করলেন যতক্ষণ না তিনি উত্তরটি শুনতে পেলেন। আপনার লোকজন আসার আগেই বরং এটা একটা সুশৃঙ্খল শহর ছিল। তিনি কফির জন্য সামান্যতম অপেক্ষা করলেন না। অকৃতজ্ঞ, তিনি বললেন, আমরা আপনাকে জমি দিলাম আর তবুও আপনি অসন্তোষে ফুঁসছেন। মহিলাটি উত্তর দিল না। তবে যখন মেয়র রাস্তায় যাবার পথে রান্নাঘরটি অতিক্রম করলেন, রমণীটি গজগজ করেই চলছিল চুলোর উপর ঝুঁকে পড়ে। এ হলো গিয়ে আরও বেশি খারাপ জায়গা। তবে আমরা মনে রাখব ওখানকার ভূতে পাওয়া বৌদ্ধভূমি আর আপনার লোকজনদেরকেও। যে সময় লঞ্চটি তার গন্তব্যে ভিড়ছিল, তখন মেয়র সিয়েস্তায় ঘুমোবার চেষ্টা করছিলেন। কিন্তু তিনি গরমের সাথে যুদ্ধ করে পারছিলেন না। যদিও তার ফুলে ওঠা গালের স্ফীতি কমে আসতে শুরু করেছিল, কিন্তু তখন পর্যন্ত তিনি সুস্থ অনুভব করছিলেন না। তিনি 2 ঘন্টা ধরে নদীর অব্যক্ত গতিধারাকে অনুসরণ করলেন কোনো কিছু সম্পর্কে না ভেবে, ঘরের ভেতরে একটি ঘুঘরো পোকার গুঞ্জন শুনতে শুনতে। যখন তিনি লঞ্চের ইঞ্জিনের আওয়াজ শুনতে পেলেন, তখন তিনি পোশাক খুলে একটা তোয়ালে দিয়ে তার ঘামটা মুছলেন আর তার ইউনিফর্মটা পাল্টালেন। তারপর তিনি ঘুঘরোটার সন্ধান করে তাকে তার বুড়ো আঙ্গুল ও তর্জনী দিয়ে গ্রেফতার করে নিয়ে রাস্তায় বেরিয়ে এলেন। লঞ্চের জন্য অপেক্ষমান ভিড় থেকে বেরিয়ে এলো পরিপাটি পরিচ্ছন্ন পোশাক পরা একটা শিশু, যে মেয়রকে তার পথে হ্যান্ডস আপ করালো প্লাস্টিকের একটি সাবমেশিন গান দিয়ে। মেয়র তাকে ঘুঘরোটি দিলেন। 1 মুহূর্ত পরে সিরিয়ার মসির দোকানে বসে তিনি পর্যবেক্ষণ করলেন লঞ্চগুলোর ঘাটে ভেড়ানোর কৌশল। জাহাজ ঘাটটি 10 মিনিটের জন্য ফুলকপির মতন ফুটে চলছিল। মেয়র পাকস্থলীতে ভার অনুভব করলেন আর মৃদু মাথা ব্যথা, এবং তার মনে পড়ল রমণীর অশুভ কামনাটি। তবে তিনি শান্ত থাকলেন কাঠের সিঁড়ি দিয়ে যাত্রীদের নেমে আসা 8 ঘন্টার নিশ্চলতার পরে তাদের মাংসপেশির প্রসারণগুলো পর্যবেক্ষণ করে করে। সেই একই ভোগীযোগী, তিনি বললেন। সিরিয়ান মসি তাকে তুলে আনল নতুন একটি উপলব্ধিতে। একটা সার্কাস পার্টি এসেছে। মেয়র খেয়াল করলেন যে ব্যাপারটা সত্যি, যদিও তিনি বলতে পারলেন না কেন। সম্ভাব্য কারণ খুঁটিগুলো আর লঞ্চের মেঝেতে জড়ো করা রঙিন কাপড়। আরও কারণ এই যে দুটো মেয়ে পুরোপুরি একই রকমের, আর তারা উভয়ই গায়ে জড়িয়ে রেখেছে অভিন্ন ফুলের নকশা কাটা পোশাক, যেন একজনই দুজন হয়েছে। শেষমেশ একটা সার্কাস তবে এলো, তিনি বিড়বিড় করে বললেন। সিরিয়ান মসি বন্য পশু আর বন সম্পর্কে কথা বলল, কিন্তু মেয়র ভিন্নভাবে সার্কাস পার্টি সম্পর্কে ভাবলেন। তিনি তার পা দুটো লম্বা করে দিয়ে তার বুটের আগায় তাকালেন। শহরটায় দিন ফিরছে, তিনি বললেন। সিরিয়ান মসি নিজেকে হাওয়া করা বন্ধ করল। আপনি কি জানেন আজ আমি কত টাকার বিক্রি করেছি? সে জিজ্ঞাসা করল। কোনো অনুমান করবার ঝুঁকি নিলেন না মেয়র, তবে তিনি তার উত্তরের জন্য অপেক্ষা করলেন। বাজার দরে 25 সেন্ট, সিরিয়ান উত্তর দিল। ঠিক সেই মুহূর্তে মেয়র দেখলেন ডাক্তার হিরালদোকে চিঠি দেবার জন্য মেল ব্যাগটি খুলছে টেলিগ্রাফার। মেয়র তাকে ডাকলেন। অফিসিয়াল ডাকগুলো এসেছিল আলাদা একটা খামে। তিনি খামের সিলটা ভাঙলেন আর বুঝতে পারলেন যে ওগুলো রুটিন মাফিক লেখা চিঠিপত্র আর সরকারের মতবাদ প্রচারণার ছাপা সিট। যখন তিনি ওগুলো পড়া শেষ করলেন, জাহাজঘাটাটি বদলে গেছে জিনিসপত্রের নানা বাক্সে, মুরগি ছানা ঝুড়িতে আর সার্কাসের বিভ্রান্তিকর সব বস্তুতে। সন্ধ্যা ঘনিয়ে আসছিল। তিনি উঠে দাঁড়ান দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে। 25 সেন্ট, 25 সেন্ট। কঠিন একটি স্বরে প্রায় গুরুত্ব না দিয়েই সিরিয়ানটি পুনর্ব্যক্ত করল কথাটি। ডাক্তার হিরালদো লঞ্চ থেকে মাল খালাস করা শেষ হওয়া পর্যন্ত লক্ষ্য করছিল। সেই একমাত্র ব্যক্তি যে মেয়রের দৃষ্টি আকর্ষণ করে ভাবগম্ভীর আচরণের তেজস্বী এক রমণীর দিকে, যে 2 হাতে পড়েছিল কয়েক সেট ব্রেসলেট, আর তাকে দেখে মনে হচ্ছিল উনি যেন মানবজাতির ত্রাণকর্তা মিসাইয়ার জন্য অপেক্ষা করছেন
একটি বহুরঙা রোদ নিবারক ছাতার নিচে। মেয়র এমন আগন্তুকের কথা বিবেচনা করেও থামলেন না। আমি নিশ্চিত ওটা সার্কাসের জীবজন্তুদের সর্দারনি, মেয়র বললেন। বলা যায় আপনি ঠিকই বলেছেন, ডক্টর হিরালদো বলল, তার 2 সারি ধারালো পাথরের টুকরোয় কথাটাকে কেটে কেটে। তবে ওটা সিজার মন্টেরোর শাশুড়িও বটে। মেয়র ধীর পায়ে হাঁটতে হাঁটতে তার ঘড়ির দিকে তাকালেন। 25টা বাজতে 4 ঘন্টা বাকি। ব্যারাকের দরজায় প্রহরী তাকে জানালো বেলা 4টের দিকে ফাদার আনহেল তার জন্য আধা ঘন্টা ধরে অপেক্ষা করেছিলেন। তিনি রাস্তার উপর থেকে তার অফিসের জানালায় দাঁতের ডাক্তারকে দেখতে পেয়ে চট করে ঘুরে গেলেন তার কাছে আগুন চাইতে। তার ফুলে থাকা গালের দিকে তাকিয়ে ডাক্তার তাকে সেটা দিল। আমি ভালো আছি, মেয়র বললেন। তিনি তার মুখটা খুললেন। ডাক্তার পর্যবেক্ষণ করলেন। কয়েকটা গর্ত ভরতে হবে। মেয়র তার কোমরে রিভলভারটি ঠিক করলেন। আমি যাব, তিনি মনস্থির করলেন। দাঁতের ডাক্তার তার অভিব্যক্তির কোনো পরিবর্তন করল না। আসবেন যখন আপনার খুশি, যদি আমার ইচ্ছে সত্যি সত্যি হয় যে আপনার মৃত্যু আমার বাড়িতে। মেয়র তার কাঁধ চাপড়ালেন। ওটা হবে না, তিনি মন্তব্য করলেন বহুত খোশ মেজাজে, আর উপসংহার টানলেন তার হাত দুটো উন্মুক্ত করে। আমার দাঁতগুলো দলীয় রাজনীতির ঊর্ধ্বে। তাই বলে তোমার বিয়ে হবে না? তার কোনো আশা নেই, ফাদার, উত্তর দিয়ে জর্জ আর্কাদিওর বউটা তার পা দুটো খুলল। যদিও সেটা এখন নিশ্চিত নয়, তবে আমি একটি শিশু পেতে যাচ্ছি। ফাদার আনহেল তার দৃষ্টি ফিরিয়ে নিয়ে স্থির দৃষ্টিতে নদীর দিকে তাকালেন। কয়েকটা বাজ পাখিদের তার নিজের উপরে চড়িয়ে নিয়ে একটি প্রকাণ্ড মরা গরু ভেসে আসছে নদীর স্রোতে। কিন্তু ওটা হবে একটা অবৈধ শিশু, তিনি বললেন। ওটা কোনো ব্যাপার নয়, সে বলল। আর্কাদিও আমার সাথে এখনো ভালো ব্যবহার করছে। আমি যদি তাকে বাধ্য করি আমাকে বিয়ে করতে, সেক্ষেত্রে সে বোধ করবে শৃঙ্খলতার, আর তার জন্য হয়তো আমাকে ক্ষতি স্বীকার করতে হবে। সে তার খড়ম দুটো খুলে রেখেছিল আর হাঁটু জোড়া রেখেছিল একপাশে। তার পায়ের আঙুলগুলো টুলের আড়াআড়ি কাঠে চড়ছিল। তার পাখাটা ছিল কোলের উপরে, আর তার বাহু দুটো ছিল বিপুলায়তন পেটের ওপরে ভাঁজ করা। কোনো আশা নেই, ফাদার, সে পুনর্ব্যক্ত করল, কারণ ফাদার আনহেল রয়ে গিয়েছিল নিশ্চুপ। ডন সাবাস আমাকে কিনেছিল 200 পেসোতে। 3 মাসের ভেতরে সে আমার সব রস চুষে খেল। তারপর আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলল কোনো রকম টাকা পয়সা না দিয়ে। সে সময় যদি আর্কাদিও আমাকে তুলে না নিত, তাহলে আমার খেতে না পেয়েই মৃত্যু হতো। সে প্রথমবারের মতন পুরোহিতের দিকে তাকালো। অথবা আমি হয়ে উঠতাম একজন বেশ্যা। ফাদার আনহেল 6 মাস ধরে পীড়াপিড়ি করছিলেন। তোমার উচিত তোমাকে বিয়ে করার জন্য তাকে চাপ দেয়া, আর আলাদা করে সংসার পাতা, তিনি বললেন। এভাবে তুমি এখন যেভাবে বসবাস করছো, এটা শুধু তোমার একার জন্য অনিশ্চিত একটি পরিস্থিতির ভেতরে থাকাটাই যথেষ্ট নয়, বরং এটা শহরটার জন্যেও একটা খারাপ নিদর্শন। ব্যাপারটাকে খোলাখুলি করাই ভালো, সে বলল। অন্যেরা এই একই কাজ করছে, তবে তারা সেটা করছে আলোটাকে নিভিয়ে। আপনি ল্যাম্পুনগুলো পড়েননি? ওগুলো রটনা, পুরোহিত বললেন। তোমার প্রয়োজন তোমার অবস্থাকে বৈধ করা, আর নিজেকে এইসব রটনা আর খোশ গল্পের পরিষদ থেকে দূরে রাখা। আমি, সে বলল, আমার কখনো প্রয়োজনই হয় না কোনো কিছু সীমানা থেকে নিজেকে দূরে রাখা, কারণ আমি সব কিছু করি প্রকাশ্য দিবালোকে। এটার প্রমাণ যে কেউই তার সময়টাকে নষ্ট করেনি আমার দরজায় একটা ল্যাম্পুন সেটে দিতে। পক্ষান্তরের স্কোয়ারে সব ভদ্রলোকেরা রয়েছে তাদের কাগজ মুড়ে। তুমি বোকার হদ্দ, পুরোহিত বললেন। তবে ঈশ্বর তোমাকে সৌভাগ্য দিয়েছে একজন মানুষ পাবার যে তোমাকে বিবেচনা করে। ঠিক এই কারণেই তোমার উচিত ছিল তাকে বিয়ে করা এবং সংসারটাকে বৈধ করা। আমি ওই সমস্ত বিষয়গুলো বুঝতে পারি না, সে বলল। তবে যাই হোক না কেন, এর মধ্যেই আমি পেয়েছি ঘুমোবার একটি জায়গা আর যথেষ্ট খাবার। যদি সে তোমাকে পরিত্যাগ করে চলে যায়, সে তার ঠোঁট কামড়ালো। অতঃপর এক বিভ্রান্তিকর মৃদু হাসিতে উত্তর দিল, সে আমাকে ত্যাগ করবে না, ফাদার। আমি জানি কেন আমি আপনাকে একথা বলতে পারছি। ফাদার আনহেল হাল ছাড়লেন না। তিনি পরামর্শ দিলেন ন্যূনতমভাবে সমাজের ভেতরে তাকে আসতে, আর সে উত্তর দিল সে আসবে যে কোনো একদিনে। পুরোহিত তার হাঁটতে থাকাটা বহাল রাখলেন, মেয়রের সঙ্গে মিলিত হবার সময়টার অপেক্ষায়।
সিরিয়ারদের একজন ভালো আবহাওয়ার বর্ণনা দিয়ে তার মনোযোগ আকর্ষণ করল, কিন্তু তিনি তাতে কর্ণপাত করলেন না। তিনি উৎসাহী ছিলেন সার্কাসের খুঁটিনাটি বিষয়ে, তার বন্য জীবজন্তুগুলোর জন্য উদ্বিগ্ন হয়ে, যাদের খালাস করা হচ্ছিল উজ্জ্বল বিকেলে। তিনি সেখানে 4টা পর্যন্ত অপেক্ষা করলেন। মেয়র যখন দাঁতের ডাক্তারের থেকে বিদায় নিচ্ছিলেন, তখন দেখলেন ফাদার আনহেল এগিয়ে আসছেন। সঠিক মুহূর্তে, তিনি বললেন আর হাত মেলালেন। সঠিক মুহূর্তে, এমনকি যখন বৃষ্টিও ঝরছে না। ব্যারাকে সিঁড়ির ধাপে উঠতে উদ্যত হয়ে ফাদার আনহেল উত্তর দিলেন, আর যদিও দুনিয়াটা কিয়ামতের দিকে এগিয়ে আসছে। 2 মিনিট পরে তিনি সিজার মন্টেরোর রুমে প্রবেশের অনুমতি পেলেন। যে সময়টাতে পাপ শিকারের কাজটা চলছিল, সে সময় মেয়র হলরুমে বসেছিলেন। তিনি সার্কাস সম্পর্কে ভাবছিলেন। একজন রমণী যে দাঁত কামড়ে ঝুলেছিল 20 ফুট বাতাসের উপরে, আরেকটি নীল উর্দি পরা লোক সোনায় সজ্জিত হয়ে স্নেয়ার ড্রাম পেটাচ্ছে। আধা ঘন্টা পরে ফাদার আনহেল সিজার মন্টেরোর রুম ত্যাগ করলেন। সব ঠিকঠাক? মেয়র জিজ্ঞেস করলেন। আপনার লোকজনেরা একটা বেআইনি কাজ করে চলেছে, তিনি বললেন। ওই মানুষটি 5 দিন ধরে খায়নি। একমাত্র তার শারীরিক মানসিক গঠন তাকে বাঁচিয়ে রেখেছে। ওটাই সে চায়, মেয়র শান্তভাবে বললেন। এটা ঠিক নয়, পুরোহিত বললেন, তার কণ্ঠস্বরে প্রশান্তির জোর ঢেলে। আপনি নির্দেশ দিয়েছিলেন যে সে খেতে চায় না। মেয়র তার দিকে অঙ্গুলি নির্দেশ করলেন। ভুলে যাবেন না ফাদার, আপনি পাপ শিকারের গোপনীয়তা ভেঙে চলেছেন। এটা তার পাপ শিকারের অংশ নয়, পুরোহিত বললেন। মেয়র তার পায়ের ওপর লাফিয়ে উঠলেন। সবকিছু নিয়ে হইচই করবেন না, তিনি বললেন, হঠাৎ উচ্চস্বরে হাসতে হাসতে। যদি এটা আপনাকে এতই ভীত করে, তাহলে আমরা এখন থেকে ওটার একটা সঠিক বন্দোবস্ত করব। তিনি একজন পুলিশকে নাম ধরে ডেকে তাকে নির্দেশ দিলেন সিজার মন্টেরোর জন্য হোটেল থেকে কিছু খাবার পাঠানোর ব্যবস্থা করতে। তাদের প্রয়োজন হবে পুরো একটা মুরগির, চমৎকার আর মোটা তাজা, 1 ডিশ আলুর সঙ্গে এবং 1 বাটি সালাদ, তিনি বললেন, আর যোগ করলেন পুরোহিতের উদ্দেশ্যে ভাষণ দিতে দিতে। নগর সরকারের প্রতিটি বিষয় বদলে গিয়েছে ফাদার, তাই আপনি দেখতে পারেন কিভাবে বিষয়গুলো বদলে যাচ্ছে। ফাদার আনহেল তার মাথাটা নিচু করলেন। আপনি তাকে কখন গন্তব্যে পাঠাচ্ছেন? লঞ্চগুলো আগামীকাল ছাড়বে, মেয়র বললেন। আর যদি সে আজ রাতে সদুপদেশে কান দেয়, তবে সে আগামীকাল যাবে। তার যথাযথ উপলব্ধি করা প্রয়োজন যে আমি তারই আনুকূলের চেষ্টা করে যাচ্ছি। কিছুটা ব্যয়বহুল আনুকূল্য, পুরোহিত বললেন। এমন কোনো আনুকূল্য নেই যা বিনামূল্যে হয়। ব্যক্তিটি সে কিছু টাকা নিয়েই থাকে, মেয়র বললেন। তিনি তার চোখজোড়া ফাদার আনহেলের পরিষ্কার নীল চোখে নিবদ্ধ করলেন আর যোগ করলেন, আমি আশা করি আপনি তাকে ও সমস্ত সকল বিষয়ে বুঝিয়েছেন। ফাদার আনহেল কোনো উত্তর করলেন না। তিনি সিঁড়িতে নেমে গেলেন আর ল্যান্ডিং থেকে ভোঁতাভাবে ফোঁস করে বিদায় জানালেন। তখন মেয়র হলঘরটা অতিক্রম করলেন আর দরজায় টোকা না দিয়েই প্রবেশ করলেন সিজার মন্টেরোর রুমে। এটা ছিল একটা সাধারণ ঘর, একটা হাত মুখ ধোবার বেসিন আর একটি লোহার তৈরি বিছানা। সিজার মন্টেরো শেভ না করা অবস্থায় পড়েছিল সেই একই পোশাকে, যা সে পরেছিল 1 সপ্তাহ আগের মঙ্গলবারে, যখন সে বাড়ি থেকে বের হয়েছিল। সে শুয়েছিল বিছানাতে। সে এমনকি তার চোখও ঘোরালো না যখন সে মেয়রকে শুনতে পেল। এখন ঈশ্বরের সঙ্গে তোমার হিসাব নিকাশ ঠিক করে নেওয়া দরকার, শেষের দিকে বলল। ঠিক এটা ছাড়া আর কিছুই করার নেই যা তুমি আমার সঙ্গে করছো। বিছানার দিকে একটি চেয়ার সরিয়ে তাতে 2 পা ফাঁক করে বসে তার বুকটা চেয়ারের পেছনের বুননিতে ঠেকালো। সিজার মন্টেরো তার সমস্ত মনোযোগ ধরে রাখল ছাদের কড়িকাঠের উপরে। তাকে ভীত মনে হলো না ঘটনার কারণে, যা তার সঙ্গে লম্বা একটি সংলাপের খেসারত হিসাবে দেখা যেতে পারত তার মুখের শেষ প্রান্তে। তোমার এবং আমার উচিত নয় মূল বিষয়ে প্রবেশ না করে ওই বিষয় সম্পর্কে এলোপাতাড়ি কিছু বলা। সে শুনল মেয়র বলছে, তুমি আগামীকাল যাচ্ছ। যদি তুমি ভাগ্যবান হও, 2 বা 3 মাসের ভেতরে একজন বিশেষ তদন্তকারী এসে পৌঁছাবে। আমাদের দায়িত্ব যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে তাকে ভরে দেয়া। লঞ্চ গন্তব্যে পৌঁছাচ্ছে পরবর্তী সপ্তাহে। তুমি ফিরে আসবে যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়ে যে তুমি একটি নির্বোধের মতন কাজ করেছ। তিনি সাময়িক বিরতি দিলেন, কিন্তু সিজার মন্টেরো রয়ে গেল নির্বিকার। পরবর্তী সময়ে আদালত আর উকিলরাও তোমার থেকে বের করে নেবে
কমপক্ষে 20,000 পেসো, অথবা তার বেশিও হতে পারে। বিশেষ করে তদন্তকারীটি যদি এটা দেখে, সে তাদের বলে তুমি একজন কোটিপতি। সিজার মন্টেরো তার মাথাটা মেয়রের দিকে ঘোরালো। এটা ছিল প্রায় কিঞ্চিত একটি নড়াচড়া, তবে ওইটুকুই বিছানার স্প্রিংটিতে ক্যাচ ক্যাচ শব্দ তুলল। সবকিছু বিবেচনা করে মেয়র বলে চললেন, আধ্যাত্মিক এক উপদেষ্টার গলায় কাগজে ব্যাপার স্যাপার আর মোড়কের গ্যারাকলে তারা তোমাকে আটকে দেবে বছর দুয়েকের জন্য, যদি তোমার বেলায় সবকিছু ভালোয় ভালোয় ঘটে। তিনি স্বয়ং অনুভব করলেন সে যেন তার মাথা থেকে পায়ের আঙ্গুলের অস্তিত্ব পর্যন্ত পরীক্ষা করল। আর যখন সিজার মন্টেরোর স্থির দৃষ্টি তার চোখে এসে পৌঁছালো, তিনি তখনও কথা বলেই চলছিলেন, তবে তখন তিনি কণ্ঠস্বরটি পরিবর্তন করেছিলেন। প্রতিটি ক্ষেত্রেই তুমি আমার কাছে ঋণী রয়ে গেছ, তিনি বললেন। নির্দেশ ছিল তোমাকে ভেতরে ঢোকানোর, নির্দেশ ছিল তোমাকে ওত পেতে খুন করবার, আর তোমার পশুপালগুলোকে বাজেয়াপ্ত করা, যেন নির্বাচনের বিপুল পরিমাণ অর্থের ব্যয়ভার বহনে সরকারের একটা রাস্তা থাকে। তুমি অবশ্যই জানো যে অন্য মেয়রেরা অন্যান্য শহরে এসবই করেছে, অথচ তার বদলে এখানে আমরা শুধু নির্দেশই অমান্য করে চলেছি। ওই মুহূর্তে তিনি লক্ষণে প্রথম উপলব্ধি করলেন যে সিজার মন্টেরো ভাবছিল। সে তার পা দুটো খুলল, তার বাহু দুটো ঠেস দিল চেয়ারের পেছনে। সে অপ্রীতিকর অভিযোগের বিষয়ে সক্রিয় হল। তুমি তোমার জীবনে যে অর্থ দিয়েছ তার একটা পেনিও আমার পকেটে যায়নি, তিনি বললেন। সবকিছুই খরচ হয়েছে নির্বাচন সংগঠিত করতে। এখন নতুন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেকেরই শান্তি আর নিশ্চয়তা থাকা উচিত, আর আমি আমার বেতন ভেঙে খেয়ে অস্তিত্ব বজায় রাখছি। সে সময় তুমি টাকা একেবারে টইটুম্বুর, তুমি নিজের জন্য ঢের পেয়েছ। সিজার মন্টেরো বিছানা থেকে উঠে দাঁড়াবার শ্রমসাধ্য প্রক্রিয়া শুরু করল। যখন সে দাঁড়িয়েছিল, মেয়র নিজেকে দেখতে পেলেন ক্ষুদ্র ও লজ্জাকর আর পর্বত প্রমাণ এক বন্য জানোয়ারের মুখোমুখি। তার দৃষ্টিতে ছিল এক ধরনের অনুভূতির উত্তাপ, যা দিয়ে সে তাকে অনুসরণ করছিল জানালার দিকে। তোমার জীবনের সর্বোৎকৃষ্ট লেনদেন, তিনি বিড়বিড় করলেন। নদীর দিকে জানালাটা খোলা হলো। সিজার মন্টেরো চিনতে পারল না। সে নিজেকে দেখতে পেল ভিন্ন একটি শহরের ভেতরে, প্রতি মুহূর্তে বহমান একটি নদীর মুখোমুখি। আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করছি, সে তার পেছনে শুনতে পেল। আমরা সবাই জানি যে ওটা ছিল একটা ইজ্জতের বিষয়, কিন্তু ওটা প্রমাণ করা কঠিন। তুমি একটি বোকামি করছো ল্যাম্পুলটা ছিঁড়ে ফেলে। ওই মুহূর্তে বমি উদ্রেক করা প্রকট একটি গন্ধ হানা দিল রুমটাতে। গরু মরা, মেয়র বললেন। এটা নিশ্চয়ই কোথা থেকে ভেসে এসেছে। সিজার মন্টেরো জানালাতেই রয়ে গেল গরু পচার দুর্গন্ধের প্রতি নিস্পৃহ থেকে। রাস্তায় কেউ নেই। জাহাজঘাটায় ছিল 3টি নোঙর করা লঞ্চ, যার নাবিকেরা দোল বিছানা টাঙাচ্ছে ঘুমোবার জন্য। পরের দিন সকাল 7টায় দৃশ্যটা হয়ে উঠবে অন্যরকম। 8 ঘন্টা ধরে বন্দরটি হয়ে উঠবে হাঙ্গামাপূর্ণ। কয়েকদিনের জাহাজে তোলার অপেক্ষায়। সিজার মন্টেরো দীর্ঘশ্বাস ফেলল। সে তার হাতজোড়া পকেটে পুরল দৃঢ়তার সাথে, তবে কোনো রকম তাড়াহুড়া না করে। সে তার চিন্তাগুলোকে একটা শব্দের ভেতরে আবদ্ধ করল। কত? উত্তরটা ছিল তাৎক্ষণিক। 5,000 পেসোর 1 বছর বয়সের পশু। আরও 5টারও বেশি বাছুর যোগ করো, সিজার মন্টেরো বলল। আর এই রাতেই আমাকে বাইরে পাঠিয়ে দাও, ছায়াছবি শেষ হবার পরে একটি এক্সপ্রেস লঞ্চে করে। লঞ্চটি তার হুইসেল বাজিয়ে মাঝ নদীতে ঘুরলে ঘাটের দলবদ্ধ ভিড়টা আর ঘরবাড়ির জানালার মহিলারা শেষবারের মতন দেখতে পেল রোজারিও মন্টেরোকে। সে বসেছিল তার মায়ের পাশে, সেই একই টিনের ট্রাঙ্কের উপরে 7 বছর আগে সে যেটাকে সঙ্গে নিয়ে এসেছিল জাহাজ থেকে এই শহরে। তার অফিসে জানালায় দাড়ি কামাতে কামাতে ডাক্তার অক্টাভিও হিরালদোর মনে এই ধারণা জন্ম হলো যে এটা যেন ছিল নিশ্চিত একটি পথের ভেতর দিয়ে বাস্তবতার দিকে একটি ফেরত যাত্রা। ডাক্তার হিরালদো তাকে দেখেছিল তার আগমনের সেই বিকেলে, তার মলিন স্কুল মাস্টারের ইউনিফর্ম আর পুরুষ মানুষের জুতো পরে, এবং স্পষ্ট করে বোঝা যাচ্ছিল
তার ট্রাঙ্কটিকে স্কুলে নিয়ে যেতে এই যাত্রীটি জাহাজঘাটায় সবচেয়ে কম ভাড়া দেবে। আর এও মনে হচ্ছিল সে যেন কোনো রকম উচ্চাকাঙ্ক্ষা ছাড়াই নিজেকে প্রস্তুত করছে এই শহরটার ভেতরে বুড়ি হিসেবে গড়ে তুলতে। আর তারা যখন 11 জন প্রার্থীর ভেতর থেকে 6টি পদে নিয়োগের জন্য লটারি করে যাদের নাম তাকে প্রথমবারের মতো লিখতে হয়েছিল, নিজেকে তারা যা বলেছিল সেইভাবে তখন সে একটি হ্যাটের ভেতর থেকে কাগজের টুকরো টেনে তুলে তার উপরে লিখছিল। সে আয়েসে নতুন জীবন শুরু করলো স্কুলের ছোট একটি রুমে, একটি লোহার বিছানা আর একটি ওয়াশ স্ট্যান্ড নিয়ে। তার অবসর সময় কাটাতো টেবিল ক্লথে নকশির ফুল তুলে, যে সময় সে ক্ষুদ্র তেলের একটি চুলোয় তার ভুট্টার জাউ সিদ্ধ করত। সেই একই বছরে ক্রিসমাসে তার পরিচয় হয় স্কুলের মেলায় সিজার মন্টেরোর সঙ্গে। সিজার ছিল এক অখ্যাত পরিবারের এক গোয়ার গোবিন্দ অবিবাহিত পুরুষ। বেড়ে পড়তে উঠেছিল কাঠচেরাই করে তক্তা বানানোর বিশাল সম্পদের এক ব্যবসার ভেতরে, যে পছন্দ করত পতিত বন জঙ্গলে শিকারী কুকুর পালে পরিবেষ্টিত হয়ে থাকতে। আর সে শহরে দৃশ্যমান হতো একমাত্র বিশেষ প্রয়োজনের সময়গুলোতে, সবসময় দাড়ি গোঁফ না কামিয়ে, ডগায় ধাতুপাতে মোড়ানো বুটজোড়া পরে আরেকটি ডাবল ব্যারেল শটগান নিয়ে। ব্যাপারটা এমন ছিল যেন রোজারিও আবার টেনে তুলেছে এক টুকরো পুরস্কারের কাগজ। ডাক্তার হিরালদো ভাবছিল তার চিবুকটা ছিল সাবানের ফেনায় জড়ানো। সেই সময়ে হঠাৎ হাওয়ায় ভেসে আসা বমি উদ্রেককর গন্ধটি তাকে তুলে আনে তার স্মৃতি থেকে। এক ঝাঁক বাজ পাখি ইতস্তত ছড়িয়ে ছিটিয়েছিল অপর পাড়ের বেলাভূমিতে লঞ্চের ঢেউ দ্বারা আতঙ্কিত হয়ে। পচা দুর্গন্ধটির অবশিষ্টাংশ কিছুক্ষণের জন্য রয়ে গেল জাহাজঘাটায়। এখনও সেখানেই। মেয়র তার শোবার ঘরের ঝুল বারান্দা থেকে হঠাৎ উক্তিটি করে উঠলেন, বিক্ষিপ্ত বাজগুলো পর্যবেক্ষণ করতে করতে। অসহ্য, তোর মরা গরুর মায়ের বাপ। বলেই তিনি একটি রুমালে তার নাকটা ঢেকে নিয়ে রুমে ঢুকলেন। তারপর ঝুল বারান্দার দরজাটা দিলেন বন্ধ করে। গন্ধটা নাছোড়বান্দার মতন ভেতরে ঢুকল। তার হ্যাটটা না সরিয়েই তিনি আয়নাটা ঝোলালেন একটা পেরেকের ওপর, আর উদ্যত হয়ে সাবধানে কামানো শুরু করলেন তখনও খানিকটা তপ্ত থাকা তার গালটি। এক মুহূর্ত পরে সার্কাসের অধিকারী বাবু দরজায় টোকা দিল। মেয়র তাকে বসিয়ে রেখে তাকে পর্যবেক্ষণ করতে থাকলেন আয়নার ভেতর দিয়ে, যে সময়টাতে তিনি সেভ করছিলেন। সে পরেছিল একটি সাদা কালো চেক শার্ট, রাইডিংয়ের সঙ্গে লেগিং। রাইডিং ব্রিচিস মানে হচ্ছে ঘোড়ায় চড়ার জন্য নিতম্ব আর তার মধ্যবর্তী অংশ আবৃত করার পোশাক বিশেষ। লেগিং মানে চামড়া বা মোটা কাপড়ে প্রস্তুত পায়ের উপরিভাগের আচ্ছাদন। আর বয়ে বেড়াচ্ছিল হাতলালা একটি চাবুক, যেটার সঙ্গে নিজেকে সে প্রণালীবদ্ধভাবে হাঁটুর সাথে বেঁধেছে প্রয়োজনের সময় ব্যবহার উপযোগী করে। আমি ইতিমধ্যেই আপনার লোকজনদের ব্যাপারে অভিযোগ পেতে শুরু করেছি, মেয়র বললেন, তার 2 সপ্তাহের মরিয়া চেষ্টায় খ্যাংরা মুখ দাড়ির ওপরে রেজার টেনে টেনে দাড়ি কামানোর কাজটা শেষ করে। গত রাতেই। কি অভিযোগ মহাশয়? আপনি ছেলেপুলেদের বেড়াল চুরি করতে পাঠিয়েছেন। না, ওটা সত্যি না, অধিকার বাবু বলল। ওরা প্রত্যেকেই বেড়াল নিয়ে আমাদের কাছে এসেছিল, আর আমরা ওগুলো পাউন্ডের দামে কিনেছি। ওটা কোথা থেকে পেয়েছে কোনো রকম জিজ্ঞেস না করে আমাদের বন্য পশুগুলোকে খাওয়ানোর জন্য। ওদেরকে জ্যান্ত ছুঁড়ে দেয়া হয়? আহ না, অধিকারী বাবু ভুল ভেঙে দিল। তাতে হিংস্র পশুদের সহজাত প্রবৃত্তি জেগে ওঠে। ধোবার পরে মেয়র তার দিকে ফিরলেন, তোয়ালে দিয়ে মুখটা ঘষতে ঘষতে। তখন পর্যন্ত তিনি খেয়াল করেননি যে অধিকারী বাবু তার সবগুলো আঙ্গুলে আংটি পরে আছে, আর তারও প্রায় সবগুলোই লাল পাথরের। ভালো, আপনি ফন্দি আঁকতে যাচ্ছেন ঘুরপথে, তিনি বললেন। যদি চান কুমির শিকার করুন, অথবা মাছের সুবিধাটি নিন, যা এই আবহাওয়ায় নষ্ট হতে যাচ্ছে। কিন্তু জ্যান্ত বিড়াল, তাদের সঙ্গে অবিবেচক সুলভ আচরণ করবেন না। অধিকারী বাবু তার কাঁধ দুটো শ্রাক করল আর মেয়রকে রাস্তায় পিছু নিল। জাহাজঘাটার পাশে একদল মানুষ আড্ডা মারছিল, অপর পারে সৈকতে কাঁটা গাছের ঝোপে আটকে থাকা গরু পচা জঘন্য দুর্গন্ধ থাকা সত্ত্বেও। শালা মাগির দল, মেয়র চিল্লিয়ে বললেন। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল হয়ে মাগিদের মতন কেচ্ছা করার বদলে
তোদের উচিত ছিল গতকালই গরুটাকে ঠেলে ভাসিয়ে দেয়া। কিছু লোকজন তাকে ঘিরে দাঁড়ালো। 50 পেসো, মেয়র প্রস্তাব করলেন। একজনকে, যে আমাকে 1 ঘন্টার ভেতরে এনে দেবে গরুর শিং দুটো। বিশৃঙ্খল আর গোলমেলে কণ্ঠ নিঃসৃত ধ্বনিগুলো উচ্চস্বরে ফেটে পড়ল জাহাজঘাটার শেষ প্রান্তে। কিছু লোকজন মেয়রের প্রস্তাবটা শুনতে পেয়েছিল আর লাফিয়ে চড়ল তাদের ডিঙি নৌকাতে। একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় চিৎকার করতে করতে তারা বাঁধন খুলে নৌকা ভাসালো। 100 পেসো, মেয়র দ্বিগুণ করলেন, দারুণভাবে অত্যুৎসাহী হয়ে। 50 পেসো প্রতিটি শিংয়ের জন্য। তিনি সার্কাসের অধিকারী বাবুকে জাহাজঘাটার শেষ মাথায় নিয়ে গেলেন। তারা উভয়ই অপেক্ষা করলেন যতক্ষণ না প্রথম নৌযানটি অপর পারে সৈকতের বালিয়াড়িতে পৌঁছালো। তারপর মেয়র অধিকারী বাবুর দিকে ঘুরলেন, মৃদু হাসলেন। এটা একটা সুখী শহর, তিনি বললেন। সার্কাসের লোকটি সম্মতি জানাতে মাথাটা নত করল। একমাত্র ভুল জিনিসটি হলো এ ধরনের কিছু একটা, মেয়র বলে চললেন। লোকজন খুব বেশি করে ভাবে বোকামি সম্পর্কে, কারণ তাদের কিছুই করবার নেই। শিশুদের ছোট একটি দল খুব ধীরে ধীরে তাদের চারপাশে ঘিরে ধরেছিল। সার্কাসটা ওই দিকে, অধিকারী বাবু বলল। মেয়র তাকে বাহুর সাহায্যে ছেঁচড়ে নিয়ে গেলেন স্কোয়ার বরাবর। তারা কি খেলা দেখায়, মেয়র জিজ্ঞেস করলেন। সবকিছু, অধিকারী বাবু বলল। আমাদের রয়েছে সম্পূর্ণ একটি প্রদর্শনী, শিশুদের জন্য এবং প্রাপ্তবয়স্কদের জন্য। ওটাই যথেষ্ট নয়, মেয়র উত্তর দিলেন। এটা সবার নাগালের ভেতরে থাকতে হবে। ওটাকে আমরাও মনে রেখেছি, অধিকারী বাবু বলল। ছবিঘরের পেছনের একটা ফাঁকা পতিতে, যেখানে তারা তাঁবু টাঙাতে শুরু করেছিল, তারা একসাথে উপস্থিত হলো। গম্ভীর মুখের পুরুষ আর রমণীরা উজ্জ্বল রং বেরঙের কাপড়গুলো বের করে আনছিল বিশাল আকৃতির 2 চাকার ঠেলা গাড়িগুলো থেকে, যে ঠেলা গাড়িগুলো ছিল ধাতুপাতে মোড়ানো আর শৌখিন টিনের কাজ করা। তিনি অধিকারী বাবুকে অনুসরণ করলেন, মানুষ আর টুকিটাকি জিনিসপত্রের ভেতর দিয়ে প্রত্যেকের সাথে হাত মিলিয়ে, এবং অনুভব করলেন যেন তিনি রয়েছেন একটা জাহাজডুবির মাঝখানে। এক বিশাল স্বাস্থ্যবান রমণী, দৃঢ় সংকল্প গতি চাঞ্চল্যে তার দাঁতগুলি, যার প্রায় সবগুলোই সোনায় বাঁধানো, সে মেয়রের হাতটা পরীক্ষা করল হাত মেলানোর পরে। আপনার ভবিষ্যতে অদ্ভুত বিস্ময়কর ঘটনা আছে, সে বলল। মেয়র তার হাতটা টেনে ফেরত নিলেন, ক্ষণিকের বিষাদগ্রস্ততার অনুভূতিকে দমিয়ে রাখতে অপারগ হয়ে। সার্কাসের অধিকারী বাবু রমণীর বাহুতে তার হাতলওয়ালা চাবুক দিয়ে চাপকালো। লেফটেন্যান্টকে বিরক্ত করো না, সে না থেমেই বলল, এবং প্রতিরক্ষা সহচরের দায়িত্ব নিয়ে মেয়রকে নিয়ে চলল ফাঁকা জমিনটার পেছন দিকে, যেখানে পশুগুলো ছিল। আপনি কি ওগুলোতে বিশ্বাসী, সে মেয়রকে জিজ্ঞেস করল। সেটা অনেক কিছুর ওপর নির্ভর করে, মেয়র বললেন। তারা কখনোই যুক্তি প্রমাণ দিয়ে আমাকে বোঝাতে পারেনি, অধিকারী বাবু বলল। যখন একজন ব্যক্তি ওইসব বিষয়গুলো নিয়ে উদ্ভ্রান্ত হয়ে পড়ে, শেষে সে বিশ্বাস করে একমাত্র মানুষের ইচ্ছা শক্তিকে। মেয়র ধ্যানস্থ হয়ে রইলেন প্রাণীগুলোর ভেতরে, যেগুলো গরমে ঝিমুচ্ছিল। খাঁচাগুলো নিঃসৃত করছিল একটি কটু গরম বাষ্প, আর ছিল বন্য প্রাণীগুলোর ধীরস্থির ও ছন্দপূর্ণ শ্বাস প্রশ্বাসের ভেতরে নিরাশার তীব্র মনোকষ্ট। সার্কাসের অধিকারী বাবু তার হাতলালা চাবুক দিয়ে একটা চিতাবাঘের নাকে ঘা দিলে, তাতে ওটা মূকাভিনেতার মতন খানিক টুইস্ট নাচল আর গর্জন করল। ওটার নাম কি, মেয়র জিজ্ঞেস করলেন। অ্যারিস্টটল। আমি রমণীটির কথা বলছিলাম, মেয়র ব্যাখ্যা করলেন। ওহ, অধিকারী বলল। তাকে আমরা ডাকি ক্যাসান্দ্রো, মিরর অফ দ্য ফিউচার। মেয়র নিরানন্দ একটি অভিব্যক্তি প্রকাশ করলেন। আমি তার সাথে বিছানায় যেতে চাই, তিনি বললেন। সবকিছুই সম্ভব, জবাব দিল সার্কাসের অধিকারী বাবু। বিধবা মতিয়াল বিড়বিড় করতে করতে তার শোবার ঘরে জানালাগুলো খুলল। হতভাগা লোকজন। সে জব থেকে ফিরে এসে তার রাত টেবিলটি সাজিয়ে রাখল আর প্রার্থনা পুস্তকটি রাখল ড্রয়ারে, এবং তার মেলু গাছরঙা স্লিপারটির তলা মুছল জাগুয়ারের চামড়াতে, যা পাতা ছিল তার বিছানার সামনে। তারপর সে ঘরে ঢুকল, ড্রেসিং টেবিলের তালা, ওয়ার্ড্রোপের 3টি দরজা আর একটি চারকোনা কাপবোর্ড বন্ধ করতে, যার ভেতরে রয়েছে একটি প্লাস্টারের সেন্ট রাফায়েল
এবং সবশেষে সে রুমটি বন্ধ করল। যখন সে নিচে নেমে যাচ্ছিল, পাথরের নির্মিত আর তাতে খোদাই করে গোলক ধাঁধার নকশা আঁকা প্রশস্ত সিঁড়ি দিয়ে সে ভাবছিল রোজারিও মন্টেরোর বারোয়ারি ভাগ্যলিপি, তখন সে তাকে দেখতে পেল জাহাজঘাটার কোনায় পার হতে একগুঁয়ে বালিকার ধৈর্য নিয়ে, যে বরাবর শিখে এসেছে তার মাথাটা না ঘোরাতে। বিধবা মতিয়াল তার ঝুল বারান্দার ফাঁক দিয়ে তাকিয়ে দেখল এবং উপলব্ধি করল যে ঘটনাটি শুরু হয়েছিল বহুদিন আগে, শেষমেশ তার আজ সাঙ্গ হল। সিঁড়ির ল্যান্ডিংয়ে তার আঙিনায় গায়ের মেলাটি জমকে উঠে তার উচ্চতায় পৌঁছে গিয়েছিল, যেন তার সাথে সাক্ষাৎ করবার জন্য। রেলিংয়ের একপাশে ভাড়া বাঁধা, তাতে সাজানো ছিল তরতাজা পাতায় জড়ানো পনির, আরও ভেতরে বাইরের অংশের একটি গ্যালারিতে লবণের বস্তাগুলো থরে থরে সাজানো, আর চামড়ার থলিগুলো মধুতে পূর্ণ, যা পাইলের মতন স্তূপাকার করা, এবং আঙিনার পেছনে রয়েছে খচ্চর আর ঘোড়া রাস্তবল। তার কড়িকাঠে ঝুলছে জিন লাগামগুলো। সমস্ত বাড়িটায় ভরেছিল পাল দেয়া ভারবাহী পশুর গন্ধে। তার সাথে মিশে গিয়েছিল চামড়া পাকানো আর আখ মারাইয়ের গন্ধ। অফিসে এসে বিধবা মিস্টার চার্মিচেলকে গুড মর্নিং বলল, যে ব্যাংকনোটের বান্ডিলগুলো ডেস্কে সাজিয়ে রেখে একটা জোবেদা খাতায় তার পরিমাণটা লিখছিল। অতঃপর বিধবা যখন নদীর দিকে জানালাটা খুলল, 9টার আলো থাকবার ঘরটিতে প্রবেশ করল, যে ঘরটি ছিল সস্তা অলঙ্করণে সয়লাভ, ছাইরঙা গদিয়াটা বড় চেয়ারগুলো, যা প্রয়োজনের অতিরিক্ত নিয়োজিত কর্মচারীদের জন্যে, এবং হোসে মতিয়ালের একটি বড় হরা পোর্ট্রেট, ফ্রেমের চারপাশে অন্ত্যেষ্টিক্রিয়ার মালা জড়ানো। দূর সৈকতের বালিয়াড়েতে নৌকাগুলো দেখার আগে বিধবা হাওয়ায় ভেসে আসা এক ঝলক পচা গন্ধ পেল। ওপারে কি হচ্ছে সে জিজ্ঞেস করল। ওরা একটা মরা গরুকে ভাসিয়ে দেবার চেষ্টা করছে, মিস্টার চার্মিচেল উত্তর দিল। সেই কারণেই ওটা, বিধবা বলল। কাল সারা রাত ধরে আমি ওই দুর্গন্ধটার স্বপ্ন দেখেছি। সে মিস্টার চার্মিচেলের দিকে তাকালো, যে নিমগ্ন হয়ে তার কাজ করছিল, আর যোগ করল, এখন আমাদের সবার জন্য একটা মহাপ্লাবন দরকার। মিস্টার চার্মিচেল তার মাথাটা না তুলেই কথা বলল। এটা 2 সপ্তাহ আগে শুরু হয়েছিল। ঠিকই বলেছ, বিধবা স্বীকার করল। এখন আমরা তার শেষ প্রান্তে পৌঁছে গেছি। এ সমস্ত কিছুই ফেলে যাবার জন্য, আর সূর্য আর শিশিরের ভেতরে একটা কবরের মধ্যে শুয়ে থাকবার জন্য, যতক্ষণ না আমাদের কাছে মৃত্যুটা আসছে। মিস্টার চার্মিচেল তাকে শুনছিল, তার হিসাব নিকাশে বাধাগ্রস্ত না করেই। আগের দিনগুলোয় আমরা সন্দেহ করেছিলাম যে এই শহরে এমন কি কিছুই ঘটে না, বিধবা বলে চলল। আচমকা দুর্ভাগ্য শুরু হলো, যেন ঈশ্বর আগে থেকেই সবকিছু ঠিকঠাক করে রেখেছিলেন, যাতে করে অনেক বছর ধরে যেগুলো ঘটা বন্ধ ছিল তা ঘটা শুরু করে। মিস্টার চার্মিচেল সিন্দুকের থেকে তার দিকে ঘুরে তাকে দেখতে পেল। তার কনুইটা জানালার ওপর ভাঁজ করে রাখা, আর চোখজোড়া নিবদ্ধ করা অপর পারের সৈকতে। সে পরেছে লম্বা হাতার কালো একটি পোশাক, আর সে নখ খুঁটছে দাঁতে। যখন বৃষ্টিটা থামবে সবকিছু ঠিক হয়ে যাবে, মিস্টার চার্মিচেল বলল। এটা থামবে না, বিধবা বিরক্তি করল। দুর্ভাগ্য একা আসে না। রোজারিও মন্টেরোকে দেখলে না? মিস্টার চার্মিচেল তাকে দেখেছিল। এ সবই একটা অর্থহীন কেলেঙ্কারি, সে বলল। যদি একজন ব্যক্তি ল্যাম্পুনের দিকে মনোযোগ দেয়, তবে তা সে শেষ করবে পাগল হয়ে। ল্যাম্পুন? বিধবা দীর্ঘশ্বাস ফেলল। তারা ইতিমধ্যেই আমারটা টাঙিয়েছে, মিস্টার চার্মিচেল বলল। আপনার? হ্যাঁ, আমার, মিস্টার চার্মিচেল নিশ্চিত করল। তারা সেটা টাঙিয়েছে, পরিপূর্ণভাবে বিশাল আর পূর্ণাঙ্গ করে, গত সপ্তাহের শনিবারে, আর সেটা দেখতে হয়েছে সিনেমার পোস্টারের মতন। বিধবা একটি চেয়ার তুললেন ডেস্কের ওপর দিয়ে। এটা জঘন্যতম। রাগ আর বিস্ময়ে উক্তি করল, আপনার মতন অভিজাত একটি পরিবার সম্পর্কে কিছুই বলবার নেই। মিস্টার চার্মিচেল আতঙ্কিত ছিল না। আমার স্ত্রী বরাবরই সাদা, বাচ্চারা হয়েছে সব রঙেরই, সে ব্যাখ্যা করল। মনে করুন তারা 11 জন। অবশ্যই, বিধবা বলল। ল্যাম্পুন বলছে যে আমি একমাত্র কালো একটির পিতা, আর তারা তালিকাও দিয়েছে অন্যগুলোর বাবাদের। এমনকি তারা ডন চিপি মতিয়ালকেও জড়িয়েছে। দোয়া করি তার আত্মা শান্তিতে ঘুমাক। আমার স্বামী? আপনার এবং আরও অন্য 4 জন ভদ্রমহিলার, মিস্টার চার্মিচেল বলল।
বিধবা ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো। ভাগ্যিস আমার মেয়েরা দূরে আছে, সে বলল। তারা বলে এমনকি কখনোই তারা ফিরে আসতে চায় না এই অসভ্য দেশে, যেখানে ছাত্ররা রাস্তায় খুন হয়। আর আমি তাদের বলি যে তারা ঠিক কথাই বলে। বলি যে তাদের ভালোর জন্য উচিত প্যারিসেই থেকে যাওয়া। মিস্টার চার্মিচেল তার চেয়ারটা খানিকটা ঘুরতেই বুঝতে পারল যে আবার কবে সেই একই ক্লান্তিকর সুদীর্ঘ কাহিনীর অন্তর্গত প্রাত্যহিক উপাখ্যান শুরু হয়ে গেছে। আপনার উদ্বিগ্ন হবার কোনোই কারণ নেই, সে বলল। অন্যায্য স্পর্ধা, বিধবা ফুঁপাতে লাগল। আমি প্রথম একজন যার উচিত ছিল মালপত্র বোচকাবুচকি বেঁধে এই শহর থেকে পালিয়ে যাওয়া। যদিও এই জমিজমা আর ব্যবসা এগুলো এমন করে জড়িয়ে ফেলেছে, তাহলে আমাদের এমন দুর্ভাগ্য পতিত হতো না। না মিস্টার চার্মিচেল, আমি রক্তের থুতু ফেলতে চাই না সোনার গামলায়। মিস্টার চার্মিচেল তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করল। আপনার দরকার গুরুদায়িত্ব পালনের জন্য বাস্তবতা মেনে নিয়ে সাহসের সঙ্গে মোকাবেলা করা, সে বলল। আপনি কোনো সৌভাগ্যকে জানলা দিয়ে ছুঁড়ে ফেলতে পারেন না। অর্থকড়ি হলো ইবলিসের বিষটা, বিধবা বললেন। এক্ষেত্রে সেটা কিন্তু দন চিপি মতিয়ালের কঠিন পরিশ্রমের ফল। বিধবা তার আঙুলগুলো কামড়ালো। আপনি জানেন যে ওটা সত্য নয়, সে উত্তর দিল। এই বিশাল সম্পদ অসুদোপায়ে অর্জিত, আর এটার জন্য প্রথম খেসারতটি ছিল হোসে মতিয়ালের পাপ স্বীকারের আগেই মারা যাওয়া। এই কথাটি সে এই প্রথমবারের মতন বলল না। কুৎসা রটনায় স্বাভাবিকভাবে অংশ নিয়েছে ওই মুনাফেক লোকটি, সে অকস্মাৎ উক্তি করল, মেয়রের দিকে আঙুল নির্দেশ করে, যে অপর পারের ফুটপাত বরাবর হেঁটে যাচ্ছিল সার্কাসের অধিকারী বাবুর হাত ধরে। কিন্তু আমি একজন যে মৃত্যু যন্ত্রণা ভোগ করছি। মিস্টার চার্মিচেল তাকে ছেড়ে গেল। সে রাবার ব্যান্ড দিয়ে বিলের বান্ডিলটা একত্রে বেঁধে সেটাকে একটি কার্ডবোর্ডের বাক্সের ভেতরে রাখল, আর আঙিনার দরজার কাছ থেকে সে বর্ণনা ক্রমে নাম ডাকল। যে সময়টাতে লোকজন তাদের সাপ্তাহিক মাইনেটা নিচ্ছিল, বিধবা তাদের চলে যেতে শুনলেন সম্ভাষণের উত্তর না দিয়েই। বিধবা একা একা বসবাস করেন অনালোকিত 9 রুমের বাড়িতে, যেখানে বড় মা মারা গিয়েছিলেন, আর যেটিকে হোসে মতিয়াল কিনেছিল এটা না ভেবেই যে এটার ভেতরে বসবাস করে তার বিধবার দুঃখ কষ্ট সহ্য করতে হবে মৃত্যু পর্যন্ত। রাতে যে সময়ে সে একটি ফাঁকা ঘর থেকে আরেকটা ফাঁকা ঘরে ঘুরে বেড়ায় কীটনাশকের বোম নিয়ে, কখনো সে দেখতে পায় বড় মাকে হলঘরের পথে উকুনগুলো পিষছে, আর কখনো তিনি জিজ্ঞেস করেন, আমি কখন মারা যাচ্ছি? কিন্তু অতীতের সাথে সুখের ওই যোগাযোগটি কেবল তার অনিশ্চয়তাটাকে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থাটাই করে, কারণ সমস্ত উত্তরগুলো ওগুলোর মতনই মৃত্যু বিষয়, বোকাটে আর পরস্পর বিরোধী। 11টা বাজার অল্প কিছু পরে তার কান্নার ভেতর দিয়ে বিধবা দেখল যে ফাদার আনহেল স্কোয়ার পারাপার হচ্ছেন। ফাদার, ফাদার, সে ডাকল এমন একটি বোধের তাড়নায় যে সে ওই ডাকের মধ্য দিয়েই একটা চূড়ান্ত পদক্ষেপ নিচ্ছিল। কিন্তু অপর পারের ফুটপাতে ফাদার আনহেল তাকে শুনতে পেলেন না। তিনি বিধবা অ্যাসিসের দরজায় টোকা দিয়েছিলেন, আর দরজাটি আংশিকভাবে খুলে যায় চোরাগোপ্তা পদ্ধতিতে তাকে ভেতরে ঢুকতে দেবার জন্য। বারান্দাটি ছাপিয়ে উঠে পাখির কলতানে। বিধবা শুয়েছিল একটি ক্যানভাসের চেয়ারে, তার মুখটা ফ্লেরিডা জলে ভেজানো একটা রুমালে জড়ানো। যেভাবে ফাদার দরজায় টোকা দিলেন, সে জানত ওটা ছিল ফাদার আনহেল। তবে সে প্রলম্বিত করল ক্ষণিক স্বস্তিটি, যতক্ষণ না তার কণ্ঠের সম্ভাষণটি শুনতে পেল। তারপর সে তার মুখটা উন্মোচন করল, যা ছিল অনিদ্রায় বিধ্বস্ত। আমাকে ক্ষমা করুন ফাদার, সে বললে। আমি এতটা আগে আপনাকে আশা করিনি। ফাদার আনহেল বাস্তবতাটাকে উপেক্ষা করলেন যে তাকে মধ্যাহ্নভোজের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি নিজেকেই কৈফিয়ত দিতে চেষ্টা করে একটু কিংকর্তব্য বিমূঢ় হয়ে বললেন যে তিনি নিজেও সকালটা কাটিয়েছেন মাথা ব্যথা নিয়ে, সেজন্য গরমটা তেতে ওঠার আগেই চেষ্টা করেছিলেন স্কোয়ারটা পার হতে। এটা কোনো ব্যাপার না, বিধবা বলল। আমি বোঝাতে চাচ্ছিলাম এই ধ্বংসপ্রাপ্ত ভগ্নদশায় আমি আর আপনার সামনে নিজেকে দেখাতে চাইছি না। পুরোহিত তার পকেট থেকে একটি প্রাত্যহিক প্রার্থনা পুস্তক বের করলেন, বহু ব্যবহারে যেটা তার বাঁধন হারিয়েছে। যদি আপনি চান আপনি আরও অনেকক্ষণ বিশ্রাম নিতে পারেন, আর সে সময়টা আমি প্রার্থনা করব, পুরোহিত বললেন। বিধবা প্রতিবাদ জানালো, আমি একটু ভালো বোধ করছি।
তারপর সে বারান্দার শেষ প্রান্ত পর্যন্ত ছুটল, তার চোখ দুটো বন্ধ করে। আর ফেরত আসার পথে রুমালটিকে সে রাখল খুবই পরিপাটি করে ভাঁজ চেয়ারের হাতলের উপরে। অতঃপর যখন সে ফাদার আনহেলের বিপরীতে বসল, তাকে দেখাচ্ছিল কয়েক বছর বয়স কমে গেছে। ফাদার, সে তখন বলল কোনো রকম নাটক ছাড়াই, আপনার সাহায্য আমার প্রয়োজন। ফাদার আনহেল প্রাত্যহিক প্রার্থনা পুস্তকটি তার পকেটে ঢোকালেন। আপনার সেবায়। রবার্তো অ্যাসিস আবার শুরু করেছে। ল্যাম্পুনের বিষয়টি ভুলে যাবার বিষয়ে তার প্রতিশ্রুতির বিপরীতে রবার্তো অ্যাসিস গত পরশুদিন বাড়ি থেকে চলে গিয়েছিল শনিবার পর্যন্ত, আর আকস্মিকভাবে বাড়িতে ফিরে আসে শনিবার রাতেই। আর তখন থেকে ভোর পর্যন্ত যখন অবসাদরা সদল বলে তাকে ভঙ্গুর করে ফেলে, সে বসেই থাকে ঘরের অন্ধকারে, অপেক্ষা করে তার স্ত্রীর কথিত প্রেমিকের জন্য। ফাদার আনহেল তাকে শুনছিলেন হতবুদ্ধি হয়ে। ওটার কোনোই মানে হয় না, তিনি বললেন। আপনি অ্যাসিসদের চেনেন না ফাদার, বিধবা উত্তর দিল। তারা তাদের কল্পনায় নরক টেনে আনে। রেবেকা কি ল্যাম্পুন সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গির বিষয়টি জানে? তিনি বললেন। তবে আপনি যদি চান, আমি রবার্তো অ্যাসিসের সাথেও কথা বলতে পারি। সেটা কখনোই করবেন না, বিধবা বলল। ওটা হবে আগুনে কয়লা দেওয়ার সামিল। অন্যদিকে এমনকি আপনি যদি রোববারের হিতোপদেশে ল্যাম্পুনের বিষয়ে কথা বলেন, আমি নিশ্চিত যে রবার্তো অ্যাসিস ওটাকে কটাক্ষ ভেবে নেবে। ফাদার আনহেল তার বাহু দুটো খুললেন। অসম্ভব, তিনি উক্তি করলেন। এই ব্যাপারটায় বিশেষ একটি গুরুত্ব দেয়া হবে যা আগে দেয়া হয়নি। পাপ না করার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। আপনার কি মনে হয় ওটা ওগুলো কাউকে চরম সীমায় পৌঁছে দেবে? আমি শুধু তাই ভাবি না, বিধবা বলল, বরং সেটা তখন আর আমার দ্বারা নিয়ন্ত্রণ করার কোনো উপায়ই থাকবে না। এক মুহূর্ত পরে তারা টেবিলে বসল। একজন খালি পায়ের কাজের মেয়ে নিয়ে এলো রাইস আর শিম, ভাপে সিদ্ধ করা সবজি, আর বড় একটি থালায় মিটবল, যা ছিল পুরু বাদামি আখনি দিয়ে মোড়া। ফাদার আনহেল সহস্তে খানাপিনা বেটে নিলেন নিঃশব্দে। গোলমরিচের ঝাঁঝালো গুঁড়ো, বাড়িটার প্রগাঢ় নিঃশব্দতা, আর উৎকণ্ঠার উদ্বিগ্ন অনুভূতি যা তার হৃৎপিণ্ডে কাকড়া বিছের আক্রমণ চালালো। আর ওই মুহূর্তে সেটা তাকে ফিরিয়ে নিয়ে গেল মাকন্দয়ে, বহু বছর আগের এক জ্বলন্ত দুপুরে নব্য দীক্ষিতদের ছোট্ট আর সংকীর্ণ ঘরটায়। ওরকম একটি দিনে ধূলিধূসর আর গরমে অতিষ্ঠ তিনি অস্বীকার করেছিলেন খ্রিস্টান নিয়মানুসারে দাফনের কারণে একজন ফাঁসি নেওয়া মানুষকে, যে ছিল মাকন্দর বাসিন্দা আর ভয়ানক জেদি, আর তাকে তিনি গোড় দিতে অস্বীকার করেছিলেন। তিনি তার আলখাল্লার গলার বোতাম খুললেন ঘাম বেরোনোর জন্য। ঠিক আছে, তিনি বিধবাকে বললেন, তাহলে নিশ্চিত করছেন যে রবার্তো অ্যাসিস রোববারের প্রার্থনায় অনুপস্থিত হচ্ছে না? বিধবা অ্যাসিস তাকে প্রতিশ্রুতি দিল।